আওয়ামী লীগকে আপনি বাংলাদেশের পলিটিক্যাল স্পেকট্রাম থেকে কখনো মুছে ফেলতে পারেন না। এটি কোনো গোপন সংগঠন নয়, এটি কোনো আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন নয় যে আপনি একটা আদেশ দিলেন এবং সেই আদেশের প্রেক্ষিতে সেই দল নিষিদ্ধ হয়ে গেল, তা তো নয়। এটি একটি গণসংগঠন, গণমানুষের সংগঠন। আওয়ামী লীগের সমর্থক প্রতিটি বাড়িতে আছে বাংলাদেশে, আওয়ামী লীগের সংগঠন প্রতিটি গ্রামে আছে, সমর্থক প্রতিটি বাড়িতে আছে। সুতরাং সেই সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। হ্যাঁ, আমাদেরকে বাদ দিয়ে আপনার নির্বাচন অনুষ্ঠানের পায়তারা হচ্ছে, আমাদেরকে বাদ দিয়ে জাতীয় ঐক্য, কি নাম দিয়েছে? জাতীয় ঐক্য। আওয়ামী লীগকে এভাবে দমিয়ে রাখা সম্ভবপর নয়, এবং আমরা প্রতিবাদ হিসাবেই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং অন্যান্যদের বিরুদ্ধে যে রায় দেওয়ার, আপনার মোকারি কোর্টের মাধ্যমে যে রায় দেওয়ার আয়োজন করা হয়েছে, সেটির প্রতিবাদ হিসেবে আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। ডক্টর হাসান মাহমুদ, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে। আগামীকাল যে কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রায় ঘোষণা উপলক্ষে একে কেন্দ্র করে, এই কর্মসূচি আসলে কি রায় ঘোষণার প্রক্রিয়াকে রুদ্ধ করতে পারবে বলে মনে করেন আপনি? দেখুন, এটা প্রতিবাদ হিসেবে কর্মসূচি ঘোষণা করা হয়েছে এবং যে কোনো রাজনৈতিক দলের সেই অধিকার আছে। আর লকডাউনটা তো ইতিমধ্যে সরকার সফল করে দিয়েছে, কারণ ঢাকার রাস্তায় গাড়ি ঘোড়া চলছে না, আজকে থমথমে পরিস্থিতি, এবং হাজার হাজার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে এবং তারা রাস্তার মোড়ে মোড়ে পাহারা দিচ্ছে। যে যে যুদ্ধ পরিস্থিতি সরকার তৈরি করে দিয়েছে, এতে তো লকডাউন ইতিমধ্যে সফল হয়ে গেছে। এবং তাদেরও বোঝা উচিত যে জনগণের প্রতিক্রিয়াটা কি, এবং জননেত্রী শেখ হাসিনার হাত ধরে এই দেশটা আজকে উন্নত হয়েছে। আজকে আমি একটু অর্থনৈতিক বিষয় নিয়ে কথা বলতে চাই। দেখুন, আমাদের দারিদ্র সীমার নিচে বাস করার মানুষের সংখ্যা ছিল 41%, সেখান থেকে 18.5% আমরা নামিয়ে এনেছিলাম, এবং আজকে সেটি আরো 10% যোগ হয়েছে। আমার প্রাক্কলন নয়, এটি IMF, বিশ্বব্যাংক সহ অন্যান্যদের প্রাক্কলন। এবং আজকে লক্ষ লক্ষ মানুষ বেকার। আজকে যে প্রাইস পৃথিবীতে, কিন্তু আপনার এসেনশিয়াল কমোডিটিস এর প্রাইস কমছে ধীরে ধীরে, এবং আগামী অর্থ বছরে 6% কমবে বলে আপনার পূর্বাভাস দেওয়া হয়েছে। বাংলাদেশে বাড়ছে 70-80 টাকার নিচে কোনো চাল পাওয়া যায় না, 80 টাকার নিচে, এবং মানুষের উপার্জন কমেছে। আর বিনিয়োগের কথা ঢাকঢোল পিটিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, প্রধান উপদেষ্টা, তিনি বলেছিলেন কোনো বিনিয়োগ এসছে, বাংলাদেশি ব্যবসায়ীরা এখন কিভাবে বাংলাদেশ থেকে পালাবে সেই চিন্তা করছে, এবং নিজেদের ব্যবসায়ীরাই কোনো বিনিয়োগ করে না। এই যে পরিস্থিতি, এই যে ভয়াবহ পরিস্থিতি আজকে, এটির যে কখন বিস্ফোরণ ঘটবে, এটির অবশ্যই বিস্ফোরণ ঘটবে। সুতরাং আওয়ামী লীগকে এভাবে দমিয়ে রাখা সম্ভবপর নয়, এবং আমরা প্রতিবাদ হিসাবেই জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে এবং অন্যান্যদের বিরুদ্ধে যে রায় দেওয়ার, আপনার মোকারি কোর্টের মাধ্যমে যে রায় দেওয়ার আয়োজন করা হয়েছে, সেটির প্রতিবাদ হিসেবে আমরা এই কর্মসূচি ঘোষণা করেছি। বাংলাদেশের যে ডোমেস্টিক ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল, সেখানে আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে এবং এই মামলার বিচার প্রক্রিয়া একেবারে শেষ পর্যায়ে আছে। এই বিচার প্রক্রিয়া সম্পর্কে আপনারা কিভাবে এটি দেখছেন? আপনার মতামতটা কি? প্রথমত, এই কোর্টের তো কোনো ম্যান্ডেটই ছিল না জননেত্রী শেখ হাসিনার বিচার করার, বা অন্যান্যদের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে সেখানে মামলা দায়ের করা হয়েছে সেগুলো দায়ের করার। এই কোর্ট প্রতিষ্ঠা করা হয়েছিল 1971 সালে যুদ্ধ অপরাধের বিচার করার জন্য। 2024 সালে বাংলাদেশে কোনো যুদ্ধ হয়নি। বাংলাদেশে একটি সরকারের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের প্রেক্ষিতে সেই সরকার বিদায় নিয়েছে। এ ধরনের আন্দোলন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছিল 2001 সালে, না 1996 সালে। 1996 সালে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে হয়েছিল এবং তিনি বিদায় নিয়েছিলেন। এরশাদ সাহেবের বিরুদ্ধে হয়েছিল 1990 সালে, উনি বিদায় নিয়েছিলেন। তো এই ধরনের ঘটনা বাংলাদেশে বহুবার ঘটেছে, কিন্তু তারা এই কোর্টের ম্যান্ডেট চেঞ্জ করে, রুলস চেঞ্জ করে, সেখানে রাজনৈতিক দলের বিচার, সেখানে অর্থাৎ নিয়মিত আইন শৃঙ্খলার বিষয়গুলোকে সেখানে নিয়ে এসছে। 2024 সালে যে ঘটনা প্রবাহ ঘটেছিল সেগুলো হচ্ছে আইন শৃঙ্খলা সংক্রান্ত, সরকারের বিরুদ্ধে আন্দোলন, আইন অমান্য আন্দোলন,
এবং সেটার প্রেক্ষিতে কিছু ঘটনা ঘটেছে, সেগুলোকে তারা এখানে নিয়ে এসছে এবং সেগুলোকে নিয়ে এসে প্রতিহিংসামূলকভাবে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মামলা তড়িঘড়ি করে সেটির আপনার প্রসিডিং শেষ করে তারা বিচারের রায় দেওয়ার জন্য তড়িঘড়ি করে বিচারের রায় দেওয়ার ডেট আগামীকাল অর্থাৎ 13ই নভেম্বর নির্ধারণ করে। এটি একটি ক্যাঙ্গারু কোর্ট। এখানে যারা বিচারক তারা একটি বিশেষ রাজনৈতিক দলের সদস্য, এখানে যারা অ্যাটর্নি, সরকারি অ্যাটর্নি, তারা বিশেষ রাজনৈতিক দলের সদস্য। এখানে সরকার পক্ষ থেকে একজন ডিফেন্স লয়ার নিয়োগ করা হয়েছে, সেই ডিফেন্স লয়ারও একই রাজনৈতিক দলের সদস্য। কদিন আগে সেই ডিফেন্স লয়ারের সাথে জাজের যে কথোপকথন সেটি লিক হয়েছে, অর্থাৎ তারা সেটি লাইভ সম্প্রচার করছিল, লাইভ সম্প্রচার পরে বন্ধ করতে ভুলে গেছে। যখন ব্যক্তিগত আলাপ হচ্ছিল তখন জাজ জিজ্ঞাসা করছেন ডিফেন্স লয়ারকে যে আপনি মিডিয়ার সামনে কেন বলেন যে শেখ হাসিনা খালাস পাবেন, এই কথাগুলো আপনার আসামি নির্দোষ যেভাবে বলেন। তখন উনি হাসতে হাসতে বলছিলেন যে আমি যদি এই কথাগুলো না বলি তাহলে তো আপনিও বিপদে পড়বেন, আমিও বিপদে পড়বো, মানুষ আমাদেরকে ভুল বুঝবে। অর্থাৎ এটি যে একটি বড় নাটক ড্রামা হচ্ছে এখানে বিচারের নামে, সেটি সেই কথোপকথন লিকের মাধ্যমে সেটি একেবারে পরিষ্কার হয়ে গেছে। এবং এই এই আদালতে আপনার আমাদের আইনজীবীদেরকে অনেকেই জননেত্রী শেখ হাসিনাকে ডিফেন্ড করতে চেয়েছিল, তাদেরকে যেতে দেওয়া হয়নি, তাদেরকে এই বিচার কার্যক্রমে অংশগ্রহণ করতে দেওয়া হয়নি। এটি একটি বিচারের রায় আগে থেকে নির্ধারিত এবং সরকার কি বিচার করবে, কি রায় দিবে সেটি স্পষ্ট করে বলেছে। আইন উপদেষ্টা, যিনি এই বিচারকদের নিয়োগকর্তা, যিনি এই অ্যাটর্নিদের নিয়োগকর্তা, তিনি স্পষ্ট করে বলেছেন যে শেখ হাসিনার ক্যাপিটাল পানিশমেন্ট হওয়া দরকার। আপনি আগেই বলে দিচ্ছেন, বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ে আপনি আগেই বলে দিচ্ছেন যে সরকারের আইন উপদেষ্টা অর্থাৎ আইনমন্ত্রীর দায়িত্বে যিনি আছেন, যিনি এই বিচারকদের অ্যাটর্নিদের নিয়োগকর্তা, তিনি বলে দিচ্ছেন কি রায় হওয়া উচিত। তাহলে এটা কি বিচার হচ্ছে? এটি বিচারের নামে একটি প্রহসন হচ্ছে এবং কি রায় হবে সেটি বিচার প্রক্রিয়া শুরু হওয়ার আগেই নির্ধারণ করে দেওয়া হয়েছে। সুতরাং এগুলো কোনো বিচার নয়, বিচারের নামে প্রহসন, বিচারের একটি নাটক মঞ্চায়ন করা হচ্ছে মাত্র। আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে ফেরানোর জন্য আপনাদের কর্মপরিকল্পনা কি? দেখুন, আওয়ামী লীগের রাজনীতি, আওয়ামী লীগ এমন একটা দল যে দলটি জনগণের মধ্য থেকে গড়ে উঠেছে, যেটি কোনো সেনা শাসক এসে আপনার গড়ে তোলেনি। সম্পূর্ণভাবে জনগণের মধ্য থেকে এই রাজনৈতিক দলের উত্থান, উৎপত্তি, জন্ম। এবং এই রাজনৈতিক দল বাংলাদেশের মানুষের স্বাধিকার আদায়ের সংগ্রাম থেকে স্বাধীনতা সংগ্রাম সমস্ত কিছুতে নেতৃত্ব দিয়েছে। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই দল সবার সরকার গঠন করেছে, দেশ পরিচালনা করেছে। স্বাধীন হওয়ার আগে পাকিস্তানের কেন্দ্রে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর নেতৃত্ব আওয়ামী লীগ সরকার গঠন করেছিল এবং আওয়ামী লীগের হাত ধরে বাংলাদেশের সমস্ত অর্জন এসেছে। এই দল আমাদের স্বাধিকার আদায়ের আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম, স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছে। স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের যে প্রথম সরকার, যেটি মুজিবনগরে শপথ গ্রহণ করেছিল, যেটি রাষ্ট্রপতি ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উপরাষ্ট্রপতি এবং বঙ্গবন্ধুর বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছিলেন সৈয়দ নজরুল ইসলাম, প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের নেতৃত্বে যে সরকার গঠিত হয়েছিল, সেই সরকারের অধীনেই কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালিত হয়েছে। সেই সরকারে মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডারগুলো গঠন করেছিল, সেক্টর কমান্ডগুলো গঠন করেছিল, কমান্ডারদের নিয়োগ দিয়েছিল, তাদের বেতন ভাতা দিয়েছিল। যারা সেক্টর কমান্ডার ছিলেন সবাই কিন্তু 400 টাকা করে ভাতা পেতেন। দেশ স্বাধীন হওয়ার পর সেই সরকারেই আপনার যেটি প্রবাসে ছিল, সেই সরকারেই এসে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছিল। অর্থাৎ স্বাধীনতা যুদ্ধটি আওয়ামী লীগ সরকারের অধীনেই, আওয়ামী লীগের অধীনেই পরিচালিত হয়েছে। যার হাত ধরে দেশের জন্ম, সেই দলকে, যেই দল আপনার গত 54 বছরের যদি আপনি ভোটের ফলাফল বিশ্লেষণ করেন, যেই দলের ভোট, আমরা সবচেয়ে কম ভোট পেয়েছি 79-এর পার্লামেন্ট ইলেকশনে, এবং সেই ইলেকশনেও আমাদের প্রাপ্ত ভোটের হার 30%-এর নিচে নয়, উপরে। এবং আমরা কখনো 30%-এর নিচে ভোট পাইনি। 30 থেকে 65% ভোট আওয়ামী লীগ পেয়েছে স্বাধীনতার পরে। যেই দলের আজকে যদি অ্যাপ্রুভাল রেট খোঁজেন, যদি আজকে মানুষকে জিজ্ঞেস করেন যে আপনি এখন কেমন আছেন,
তখন তারা বলবে শেখ হাসিনাই ভালো ছিল, অথবা আওয়ামী লীগ ভালো ছিল শেখ হাসিনার নেতৃত্বে। জননেত্রী শেখ হাসিনার অ্যাপ্রুভাল রেট বর্তমানে 90%। এবং এই জন্যই তো তাদের মধ্যে এত উৎকণ্ঠা, আশঙ্কা। আওয়ামী লীগ যদি নির্বাচন করতে পারে তাহলে আওয়ামী লীগ তো কখনো 30%-এর নিচে ভোট পায়নি, সুতরাং আওয়ামী লীগের একটা ধস নামানো বিজয় হতে পারে। সেই জন্যই একটি অর্ডার দিয়ে তারা আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করেছে। আওয়ামী লীগের কার্যক্রমকে নিষিদ্ধ হয়েছে কার্যত বাংলাদেশে। এই যে আওয়ামী লীগকে মোকাবেলা করার জন্য যে যুদ্ধ প্রস্তুতি সরকারের, এতেই তো প্রমাণিত হয় আওয়ামী লীগ ভেরি মাচ ইন দ্য পলিটিক্যাল স্পেকট্রাম অফ বাংলাদেশ। You cannot disconnect Awami League from the people. Awami League very much with the people. Awami League was always with the people. Awami League is with the people. Awami League will be with the people in future also. Awami League কে আপনি বাংলাদেশের পলিটিক্যাল স্পেকট্রাম থেকে কখনো মুছে ফেলতে পারেন না। এটি কোনো গোপন সংগঠন নয়, এটি কোনো আন্ডারগ্রাউন্ড অর্গানাইজেশন নয় যে আপনি একটা আদেশ দিলেন এবং সেই আদেশের প্রেক্ষিতে সেই দল নিষিদ্ধ হয়ে গেল, তা তো নয়। এটি একটি গণসংগঠন, গণমানুষের সংগঠন। আওয়ামী লীগের সমর্থক প্রতিটি বাড়িতে আছে বাংলাদেশে, আওয়ামী লীগের সংগঠন প্রতিটি গ্রামে আছে, সমর্থক প্রতিটি বাড়িতে আছে। সুতরাং সেই সংগঠনকে আপনি নিষিদ্ধ করতে পারেন না। হ্যাঁ, আমাদেরকে বাদ দিয়ে আপনার নির্বাচন অনুষ্ঠানের পায়তারা হচ্ছে, আমাদেরকে বাদ দিয়ে জাতীয় ঐক্য, কি নাম দিয়েছে? জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য করার জন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব তিনি দায়িত্ব দিয়েছিলেন কাকে? তিনি দায়িত্ব আলী রিয়াজকে, যে 30 বছর দেশে থাকা না মার্কিন নাগরিক। তিনি উড়ে আসলেন, উড়ে এসে 9 মাস 10 মাস ধরে মানুষের সাথে আলাপ করলেন, আলাপ করে তারপর বিরাট একটা অশ্বডিম্ব প্রসব করে উনি প্লেনে করে চলে গেলেন। এবং তিনি কি করলেন? সব 32টি রাজনৈতিক দলকে এই সংলাপ থেকে বাদ দেওয়া হয়েছে। আওয়ামী লীগ জাতীয় পার্টিকে বাদ দেওয়া হয়েছে। গুটি কয়েক দলের সাথে আলোচনা করলেন। এনসিপির যখন নিবন্ধন হয়নি তখন বিএনপি এবং জামাতের সাথে সমগুরুত্ব দিয়ে এনসিপিকেও সেখানে ডাকা হয়েছে। এবং তারা যে এই অর্থাৎ সবাইকে বাদ দিয়ে যাদেরকে নিয়ে আলোচনা হলো, তারা যে সাজেশন গুলো দিল, তারা যে নোট অফ ডিসিশন গুলো দিয়েছে, সেগুলোকে ইনকর্পোরেট করা হয়নি, বরং আলী রিয়াজ সাহেব নিজের কিছু মতামত ওখানে চাপিয়ে দিয়েছেন। তো জাতীয় ঐক্য, সবাইকে জাতীয় ঐক্য তো নয়, এটা হচ্ছে জাতীয় অনৈক্য কমিশন। এবং তিনি এখন মানুষে বলছে পালিয়ে গেছে, আমি জানি না পালিয়ে গেছে কিনা, এমনি গেছে, তবে অবস্থা দৃষ্টে মনে হচ্ছে পালিয়ে গেছে। তো এইভাবে আপনার অনৈক্য সৃষ্টি করে আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কখনো গণতন্ত্রকে মজবুত করা যাবে না। সুতরাং আওয়ামী লীগ ভেরি মাচ উইথ দ্য পিপল। এবং আওয়ামী লীগ সময় মতো এই যেভাবে আওয়ামী লীগকে আপনার একটি অর্ডার দিয়ে নিষিদ্ধ করা হলো বা কার্যক্রম নিষিদ্ধ করা হলো, কার্যত আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো, জনগণ সময় মতো সেটি ছুঁড়ে ফেলে দিবে। বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মধ্য ফেব্রুয়ারিতে, সেভাবে ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তী সরকার। আপনি কি সত্যি মনে করেন যে এই নির্বাচনটি সত্যি অনুষ্ঠিত হবে মধ্য ফেব্রুয়ারি নাগাদ? দেখুন, সরকার প্রকৃতপক্ষে আমার কাছে যেটি মনে হয়েছে, গত কয়েক মাসের সমস্ত ঘটনা প্রবাহ যদি বিশ্লেষণ করি, আমার কাছে মনে হয়েছে বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে এবং বিএনপির প্রেসারের প্রেক্ষিতে মূলত তারা মধ্য ফেব্রুয়ারিতে, অর্থাৎ ফেব্রুয়ারির প্রথম ভাগে নির্বাচন অনুষ্ঠান করার জন্য ঘোষণা দিয়েছিল। সরকারের মধ্যে সরকারি একটি প্রচেষ্টা আছে, সরকারের একটি বড় অংশ, এমনকি সম্ভবত প্রধান উপদেষ্টা নিজে, তারা চায় নির্বাচনটাকে বিলম্বিত করতে, এবং তাদের নানা ধরনের ইস্যু আছে, সেই ইস্যুগুলো তারা বাস্তবায়ন করতে। সুতরাং আমার কাছে সমস্ত ঘটনা প্রবাহ যদি বর্তমানে চলমান ঘটনা প্রবাহ যদি আমি বিশ্লেষণ করি এবং বিভিন্ন জনের বক্তব্য যদি আমি বিশ্লেষণ করি, বিশেষ করে জামাতের বক্তব্য, বিএনপির বক্তব্যের মধ্যে যে অস্থিরতা এবং সন্দেহ, একই সাথে সরকার লালিত পার্টি, সরকার কর্তৃক গঠিত এবং লালিত পার্টি, the party something like ushered in the lap of the government, that is NCP. So ওই পার্টির যে প্রধান, তার নাম হচ্ছে নাহিদ ইসলাম, তাদের বক্তব্য, সবার বক্তব্য যদি বিশ্লেষণ করা হয় তাহলে, এবং প্রধান উপদেষ্টা নিজে কয়েকদিন আগে বলেছেন যে নির্বাচন অনুষ্ঠানে বড় বাধা আছে,
তিনি কয়েকদিন আগে বলেছেন। তো সব মিলিয়ে আমার কাছে মনে হয় নির্বাচন অনুষ্ঠান হবে কি হবে না, ইটস এ $1 million কোয়েশ্চেন। এবং এই এবং সরকারের মধ্যে সবসময় একটি প্রচেষ্টা আছে নির্বাচনকে বিলম্বিত করা, নির্বাচনকে ভণ্ডুল করা। সরকারের একটি বড় অংশ, শক্তিশালী অংশ চায় তারা ক্ষমতায় থাকতে, এবং ক্ষমতায় থেকে তাদের যে এজেন্ডাগুলো আছে, যেমন মায়ানমারে সেখানে মানবিক করিডোরের নামে সেখানে বিদেশিদের খাতে তুলে দেওয়া, সেন্ট মার্টিন দ্বীপ নিয়ে একটি ইস্যু আছে, তারপর চট্টগ্রাম বন্দর তুলে দেওয়া, আরো বাংলাদেশের রেল স্টেশন পর্যন্ত বিদেশিদের লিজ দেওয়ার কথাবার্তা হচ্ছে, আরো নানা ধরনের ইস্যু আছে। এগুলো তারা বাস্তবায়ন করতে চায় এবং এগুলো করে তারপর তারা যত দীর্ঘ সম্ভব ক্ষমতায় থাকতে চায়। ক্ষমতার সাথে যুক্ত, ক্ষমতায় আছে এমন সরকার একটি বড় অংশ। সুতরাং আমার কাছে এখনো পর্যন্ত মনে হয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে একটি বড় সন্দেহ রয়ে গেছে। আমরা মনে করি এই প্রতিহিংসা, পলিটিক্স অফ ডিনায়াল, পলিটিক্স অফ হেট্রেড, পলিটিক্স অফ কনফ্রন্টেশন চিরদিনের জন্য বাংলাদেশে বন্ধ হওয়া দরকার, তাহলেই দেশ এগিয়ে যেতে পারবে। ধন্যবাদ। 2024-এর জুলাই আগস্টের গণ অভ্যুত্থান অন্য কোনো ভাবে সামলানো যেত বলে আপনারা কি আজ এই 15 মাস পরে মনে করেন? এবং যদি সেটা সম্ভব হতো তাহলে কেন করা হলো না? ভুলটা কোথায় ছিল? প্রথমত আমি এটাকে গণ অভ্যুত্থান বলতে পারি না। 1,00,000-2,1 মানুষ, যেগুলো সবগুলো রাজনৈতিক দলের নেতাকর্মী, তারা ঢাকার বিভিন্ন পয়েন্ট দিয়ে ঢুকেছিল এবং ঢাকা শহরে ভাঙচুর, লুটপাট, অগ্নিসংযোগ করেছিল। এটা সেখানে বিএনপি, জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির, হরকতুল জিহাদ সহ বিভিন্ন সংগঠন, তারা তাদের নেতাকর্মীরা এবং কিছু মাদ্রাসা ছাত্রদের আনা হয়েছিল। এখানে সার্বিক জনগণের যে অংশগ্রহণ সেটি ছিল না, কিছু রাজনৈতিক দলের নেতাকর্মীর অংশগ্রহণ ছিল। সুতরাং এটি গণ অভ্যুত্থান নয়, এর একটি নির্বাচিত সরকারকে উৎখাত করার জন্য দীর্ঘদিনের পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা সেদিন তারা বাস্তবায়ন করেছিল। কিন্তু 1,00,000-2,1 মানুষ রাস্তায় নেমে এলো আর একটি প্রতিষ্ঠিত সরকার, 16 বছরের সরকার পতন ঘটে গেল, কলাপস হলো, এটা কিভাবে ঘটলো? হ্যাঁ, এটা আমি বলছি। প্রথমত আমরা যদি জননেত্রী শেখ হাসিনা যদি চাইতেন ক্ষমতায় টিকে থাকতে পারতেন, তিনি যদি আপনার ভিডিও, আপনার বার্তার মাধ্যমে বলতেন আওয়ামী লীগের নেতাকর্মীরা রাস্তায় নেমে আসো। আমরা কিন্তু 2 দিন আগে থেকে, অর্থাৎ 4 তারিখ থেকে আমরা আওয়ামী লীগের নেতাকর্মীদের রাস্তা থেকে তুলে এনেছিলাম। কারণ কারফিউ যেহেতু দেওয়া হয়েছিল, সেজন্য আওয়ামী লীগের নেতাকর্মীদের বলা হয়েছিল যে তোমরা ঘরে থাকো, এবং সবাই ঘরে ছিল, যারা রাস্তায় ছিল তারা ঘরে ছিল। যদি জননেত্রী শেখ হাসিনা সকালবেলা বলতেন যে তোমরা রাস্তায় নেমে আসো, তাহলে কিন্তু আওয়ামী লীগেরও হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী সারা দেশব্যাপী নেমে আসতো এবং আরো সংঘর্ষ হতো, আরো রক্তক্ষয় হতো, আরো লোক ক্ষয় হতো। সেটি যাতে না হয় সেজন্য জননেত্রী শেখ হাসিনা সেই আহ্বান জানাননি। আপনি দেখুন তিয়েনমেন স্কোয়ারে কয় হাজার ছাত্রকে হত্যা করা হয়েছিল। আপনি দেখুন এরদোগানের বিরুদ্ধে যখন অভ্যুত্থানের চেষ্টা করা হলো, তারপরে কত কত শত শত মানুষকে আপনার বিচারের আওতায় এনে, এমনকি সেনাবাহিনীর সদস্যদেরকে যে কিভাবে আপনার বিচার করা হয়েছে। আরো পৃথিবীর অন্যান্য দেশে একই ঘটনা ঘটেছে। জননেত্রী শেখ হাসিনা তো সেটি চাননি, এবং তিনি জননেত্রী শেখ হাসিনা যাতে এই সাংঘর্ষিক অবস্থা, বিভৎস অবস্থা যেটি তৈরি করা হয়েছিল সেটির অবসান হয়, সেজন্য তিনি ক্ষমতা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছিলেন। আপনার প্রশ্ন হচ্ছে এটিকে আমরা অন্যভাবে মোকাবেলা কি করতে পারতাম না? হ্যাঁ, সেখানে অবশ্যই আমাদের ভুল ছিল, আমি স্বীকার করি। কারণ ছাত্ররা যখন প্রথমেই আন্দোলন করছিল, তখনই যদি তাদের সাথে আলাপ আলোচনা করে, যেটি পরে কোর্টের মাধ্যমে হয়েছে, আলাপ আলোচনা করে যদি আমরা সেটি সমাধান করে ফেলতাম, তাহলে পরবর্তীতে যে যারা রাজনীতি করত, রাজনৈতিক দলগুলো, তারা যে এই আন্দোলনের ভিতরে ঢুকে দেশের মধ্যে এই বিশৃঙ্খলা, দেশের মধ্যে যে আজকে মহাযজ্ঞ, যে বিশৃঙ্খলার যে মহাযজ্ঞ ঘটালো, সেটি ঘটানোর সুযোগ পেত না। সেটি আমরা শুরুতেই সেটির সমাধান করে ফেলতে পারলে ভালো হতো, এবং জিনিসটাকে আমরা অন্যভাবে শুরু থেকে গুরুত্ব দিয়ে যদি আমরা দেখা হতো তাহলে ভালো হতো। এই ক্ষেত্রে আমি মনে করি গোয়েন্দা সংস্থাগুলো প্রচন্ড ব্যর্থতা ছিল। ডক্টর হাসান মাহমুদ, আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন, সেটি হচ্ছে বিএনপি
মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলটির অন্যান্য নেতারা তারা বলছেন যে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বর্তমান সরকার তাদের সাথে প্রতারণা করেছে। আপনি কি মনে করেন যে বর্তমান সরকার এবং জাতীয় ঐক্যমত্য কমিশন সত্যি বিএনপির সাথে প্রতারণা করেছে? আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এই বক্তব্যকে সমর্থন করি, কারণ তিনি যেভাবে বিশ্লেষণ করে বলেছেন যে তারা যেই আপত্তি দিয়েছিল অনেকগুলো বিষয় নিয়ে, নোট অফ ডিসেন্ট দিয়েছিল, সেগুলো সেখানে রাখাই হয়নি, আর যেগুলো আলোচনা হয়নি সেগুলো সেখানে ঢুকানো হয়েছে। তাহলে তো এটি প্রতারণার সামিল। সুতরাং এই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যকে আমি সমর্থন করি। তা আমার বক্তব্য হচ্ছে, আপনারা গেলেন কেন? আপনারা আওয়ামী লীগ একবার বললেন আপনারা কোনো দল নিষিদ্ধ করার আপনারা সমর্থন করেন না, যখন আওয়ামী লীগের কার্যক্রম বন্ধ করা হলো তখন আপনারা আবার সেটাকে সমর্থন করলেন। তারপর আপনারা আরো নানা বিষয়ে যখন আপনাদের অবস্থান, সবসময় আমরা দেখেছি যে গত এক বছরের মধ্যে বা সোয়া বছরের মধ্যে আপনাদের অবস্থান প্রতিনিয়ত পরিবর্তন হয়েছে। আপনাদের অবস্থান এরকম প্রতিনিয়ত পরিবর্তন হয়েছে বিধায় আপনাদের সাথে প্রতারণা করার সুযোগটা ঐক্যমত্য কমিশন কিংবা সরকার করতে পেরেছে। তবে এই ক্ষেত্রে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের বক্তব্যকে আমি সমর্থন করি। একেবারে সর্বশেষ প্রশ্ন, আমার মনে হয় রুপি আমিন এবং আমি আপনার কাছ থেকে যেটা জানতে চাইবো যে আগামী নির্বাচন, ফেব্রুয়ারি মধ্যভাগের যে নির্বাচন হওয়ার কথা, যদি সেটি হয় এবং সেই নির্বাচনে যদি জামায়াতে ইসলামী নির্বাচিত হয়ে সরকার গঠন করে, আপনি কি আশ্চর্যিত হবেন? আমি জানি না নির্বাচন কিভাবে হচ্ছে, নির্বাচন আদৌ হচ্ছে কিনা সেটির উপর অনেক কিছু নির্ভর করবে, এবং আমি জানি না দেশের মানুষ কাকে এই ভাগবটোয়ারা নির্বাচনে আদৌ অংশগ্রহণ করবে কিনা। তো সুতরাং আমার মনে হয় সেই প্রশ্নের উত্তর দেওয়ার সময় এখনো আসেনি। আগে নির্বাচন হয় কিনা সেটি দেখার জন্য আর একটু অপেক্ষা করতে হবে।